শুভ সকাল সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ ডিপিআরসি এর সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ফার্স্ট এইড। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমরা আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করেছি পিএলআইডি বা ডিস্ক প্রোলাপস কি ও চিকিৎসা। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, ডিপিআরসি। স্যার, আমন্ত্রণ আপনাকে আমাদের এটিএন নিউজের স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ, এটিএন নিউজকে অসংখ্য ধন্যবাদ। স্যার, পিএলআইডি বা ডিস্ক প্রোলাপস এই টার্মটার সাথে আসলে অনেকেই সাধারণ মানুষজন অনেকেই জানেন না। শুরুতেই আমরা আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তুর সাথে মিল রেখে জানতে চাইবো যে পিএলআইডি বলতে আমরা কি বুঝি। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে বর্তমান বিশ্বে সবচেয়ে শারীরিক যে সমস্যাটা মানুষ কষ্ট পায়, ভুগে থাকে, ইভেন কি আপনার স্টাডি আছে, আমরা যদি ফার্স্ট ওয়ার্ল্ডের কথা বলি, তাদের ইকোনমির একটা বিশাল সমস্যা তৈরি হয় এই রোগের কারণে। সেটা হচ্ছে পিএলআইডি বা ডিস্ক প্রোলাপস। কোমর ব্যথা, এই কথাটা আমরা সবাই জানি যে কোমরে ব্যথা বা পা ব্যথা বা কোমর থেকে পায়ে ব্যথা বা একটু চলাফেরাই ব্যথা বেদনা কোমরে হয়ে থাকে। তো কোমর ব্যথার কিন্তু অনেক কারণ আছে, লটস অফ কজ কোমর ব্যথার বিভিন্ন কারণে হয়ে থাকে। সেই কোমর ব্যথার অন্যতম এবং অনেক ক্ষেত্রে প্রধান কারণ, মোস্ট অফ দ্য কারণের মধ্যে সেটি হচ্ছে এই পিএলআইডি বা ডিস্ক প্রোলাপস। এই পিএলআইডি সাধারণত সবচেয়ে বেশি কর্মক্ষম জীবনে দেখা দেয় একটা মানুষের। ধরেন একটা মানুষ 25 বছর থেকে শুরু করে 50 বছর পর্যন্ত এই জীবনটাই তাদের একটা মানে ম্যাক্সিমাম সে কাজের মধ্যে থাকে, প্রফেশনাল কাজের মধ্যে থাকে। তো এই সময়টাতে এই রোগটা সবচেয়ে বেশি এফেক্টেড করে মানুষের জীবনে এবং অনেকে এই রোগের কারণে চাকরিচ্যুত হয়, অনেকে পারিবারিক দাম্পত্য লাইফে সমস্যা হয়, অনেকে মানে ডিপ্রেশনে ভোগে, ইভেন কি মানে একটা পরিবার, একটা সমাজ ব্যবস্থা প্রবলেম তৈরি হয় একটা রোগের কারণে, শুধু কোমরের এই সমস্যা। তো আমি যদি আপনাকে আরো এটা ক্লিয়ার বুঝাইতে চাই, তাহলে আমি আমার যে একটা রেপ্লিকা আছে ডামি, এটা দিয়ে বুঝাই। পিএলআইডি বা প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক। তো আমাদের মেরুদণ্ডের লাম্বারে 5টা বোনস আছে, 1 2 3 4 5, ঠিক নিচে স্যাক্রাম এবং কক্সিস একসাথে লাগানো থাকে। তো পিএলআইডিটা হচ্ছে এই 2 বোনস বা হাড়ের মাঝখানে আরেকটা চাকতির মতো জিনিস আমার মনে হয় দেখা যাচ্ছে, এই ডিস্ক। এই ডিস্ক প্রতিটি হাড়ের মাঝখানে একটা করে ডিস্ক থাকে। এটা কিন্তু পুরো মেরুদণ্ডের মধ্যেই থাকে। আমি শুধু কোমরের অংশটা নিয়ে আসছি, এখানে কোমরের অংশ। এই ডিস্কগুলা বিভিন্ন কারণে এইভাবে বের হয়ে যেতে পারে। এই ডিস্কটা ওয়ান টাইপ অফ জেলি টাইপ সাবস্টেন্স, লিকুইড, ভিতরে থাকে নিউক্লিয়াস পালপোসাস আমরা বলি, আর বাহিরে এই যে কভার থাকে, যে প্যাকেটটা, সেটা হচ্ছে অ্যানিউলাস ফাইব্রোসাস। তো বিভিন্ন কারণে, সেটা নিয়ে আমরা আসবো কারণগুলো। এই ডিস্ক ভিতর থেকে মেটেরিয়ালসটা এইভাবে বের হয়ে চলে আসে। তো মোস্ট অফ দা বের হয় হচ্ছে আপনার পোস্টেরিয়রলি বা পিছনে, বা পোস্টেরিয়র ল্যাটারালি পিছনে এবং ডান বা বামে দুই দিকে বের হতে পারে। এখানে আমি বোঝানোর জন্য এক সাইডে দিয়েছি, এটা এই সাইডেও বের হতে পারে, ঠিক পিছনেও বের হতে পারে, এই সাইডেও বের হতে পারে, যে কোনো দিকে পিছনে বের হতে পারে। মোস্ট অফ দা বের পিছনেই হয়, আবার সামনেও হতে পারে। তো মোস্ট অফ দা পিছনে হওয়ার কারণেই কমপ্লেইনগুলো আসে। বের হলে সে কি তৈরি করে, এই যে আমাদের স্পাইনাল কর্ড থাকে, দেখেন যে দেখা যাচ্ছে, এই কর্ড থেকে এই নার্ভগুলো আপনার আমাদের কোমর থেকে পায়ের দিকে চলে যায়, পেটের দিকে আসে, জেনিটাল অর্গানের দিকে আসে, বিভিন্ন দিকে আমাদের নার্ভ সাপ্লাই আছে, আপনি জানেন। তো এই নার্ভ সাপ্লাইতে যখন ডিস্কটা বের হয়ে নার্ভের উপরে চাপ দেয় বা কম্প্রেস করে, তখন নার্ভের যে কাজ, ফাংশন, সে পেইন পারসেপশন হয়, মোটর ফাংশনিং বা এভরি ফাংশনিং বা এই নার্ভের মাধ্যমে হয়। তখনই এই পারসেপশনে প্রবলেম তৈরি হয়, কারো তীব্র ব্যথা হয়, কারো পা অবশ লাগে, কারো ঝিঝি হয়। তা এটি হচ্ছে মূলত ডিস্ক প্রোলাপস বা স্লিপ ডিস্ক বা বের হয়ে যাওয়া বা
আমরা অনেক সময় ডিস্ক স্থানচ্যুতিও বলে থাকি। স্যার যেরকমটা বলছিলেন অনেক দেশে তো আসলে অনেকভাবেই পরিচিত, অনেকে সায়াটিকা বলে থাকে, আবার আমাদের দেশে বলে থাকে যে রগে চাপ পড়া, আপনি যেরকমটা বলছিলেন কিছুক্ষণ আগে। এগুলো কি পিএলআইডি বা ডিস্ক প্রোলাপসের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, নাকি এগুলো অন্য কোনো রোগ? হ্যাঁ, আপনার কথাটা সাধারণ মানুষের জিজ্ঞাসা, এটা হয়। আমার রুগী যারা আসে চেম্বারে এসে বলে স্যার 2 ডাক্তার 2 কথা বলেছে, বা আমি ইন্ডিয়াতে গিয়েছি, সিঙ্গাপুর গিয়েছি বা আমেরিকাতে, সেই ডাক্তার বলেছে আরেক সমস্যা, কিন্তু স্যার আমি তো এক সমস্যা নিয়ে ঘুরছি। তো এইটা রুগীদের জানতে হবে, এক একটা রোগের কয়েকটা টার্ম থাকতে পারে, বা এক এক দেশে এক একটা রোগের জনপ্রিয়তা ভিন্ন, মানে নামগুলার। তো আমাদের দেশে আমরা পিএলআইডি বলে থাকি কোমরের ডিস্ক প্রলাপসের ক্ষেত্রে। আচ্ছা, অনেক সময় এটাকে আমেরিকা বা ফার্স্ট ওয়ার্ল্ডে তারা স্লিপ ডিস্ক বলে থাকে। আবার আমরা যখন রুগীকে বুঝাই যে বাংলা ভাষা বোঝানোর জন্য, তখন আমরা বলি যে রোগে চাপ খেয়েছে বা ডিস্ক বের হয়ে গিয়েছে, অনেক সময় বলে ডিস্ক ফেটে গিয়েছে, বা অনেক ডাক্তার হয়তো বুঝাইতে গিয়ে বলে মাংস বেশি বেড়ে গিয়েছে। তো যা কিছু হোক না কেন, আপনি আরেকটা বলেন সায়াটিকা, যেহেতু এখানে ইম্পর্টেন্ট নার্ভ সায়াটিক নার্ভ, এই নার্ভটা কম্প্রেস হয় তার রুটে, সো এটা সায়াটিকা বলে থাকে। তাহলে এই যে যেই নামই আমরা বলি না কেন, মূলত এটা পিএলআইডি বা ডিস্ক প্রলাপস, একই রোগের অনেকগুলা নাম থাকতে পারে। সেক্ষেত্রে এই রোগটা হওয়ার পেছনে আসলে কারণগুলো কি থাকতে পারে? আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে কারণগুলো আমরা ইন ডিটেইলসে আলোচনা করব। ধন্যবাদ আপনাকে। আসলে এই জিনিসটা আমাদের জানতে হবে। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে জিনিসটা আরো ক্লিয়ার করা দরকার। আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, আমাদের রোগীগুলা বাংলাদেশি, এবং আমাদের এই বাংলাদেশি মানুষ এই রোগে সবচেয়ে বেশি ভুগে, এবং আমাদের দেশের প্রেক্ষাপটে কি ঘটছে এখানে আমরা বলবো। আমরা মোস্ট অফ দ্য লোক কিন্তু পেশাগত কাজে জড়িত। ধরেন আপনি ডাক্তারি করছেন, আরেকজন সাংবাদিক, আরেকজন শ্রমিক, আরেকজন হাউসওয়াইফ, আরেকজন ডেস্ক জব ওয়ার্কার, কম্পিউটার নিয়ে বসে থাকে। যেই কাজে আমরা সারাক্ষণ ন্যূনতম 10 থেকে 12-14 ঘন্টা কিন্তু প্রফেশনাল কাজে জড়িত। ইভেন কি আমাদের স্টুডেন্ট যারা আছে, উঠতি বয়সী বাচ্চারা যারা স্কুলে পড়ালেখা করে, সবাই তার পড়ালেখা নিয়ে ব্যস্ত। এই যে পেশাগত কাজ, একঘুইমি কাজ, এই কাজে যখন আমরা একটা টার্ম আছে আর্গোনমিক্স, মানে হচ্ছে কাজের ল, প্রত্যেকটা যেমন আপনার বিভিন্ন ল থাকে, নিয়ম কানুন থাকে, তদ্রূপ কাজেরও ল থাকে। যে আপনি একজন ডাক্তার হলে আপনি আপনার কাজটা কিভাবে করবেন, রুগীকে কিভাবে হ্যান্ডেলিং করবেন, কিভাবে রুগীর আপনার অপারেশন করবেন, কিভাবে রুগী দেখবেন। একজন ইঞ্জিনিয়ার তার গ্রাফিক ডিজাইন সে কিভাবে করবে, বা ডিজাইনার কিভাবে কম্পিউটারের সামনে বসবে। আমাদের মা বোনরা যারা বাসায় নিজেদের পারিবারিক কাজে ব্যস্ত, তারা কাপড় কাচা, তাদের বাটাবাটি বা পারিবারিক কাজ বা ঝাড়ু দেওয়া বা কৃষি কাজ, একজন শ্রমিকের তার শ্রমের যে কাজগুলো সে করে, এই কাজগুলাতে যখন সে ভুল করে বা ভুলভাবে করে বা সে জানে না, এবং একই কাজ সে আপনার টানা করতেই থাকে, তখন এই মেরুদণ্ডের আমাদের এই পিছনে অনেক মাসেল থাকে, আমাদের মেরুদণ্ডের কোমরের পিছনে এই মাসেলগুলা পারসিস্টেন্ট, মানে সারাক্ষণ টেন্স থাকে। টেন্স থাকতে 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 মাসেলগুলা শুকিয়ে যায়। তার যে মাসেলের আমরা বলি পাওয়ার, মাসেল পাওয়ার আছে, আমরা গ্রেড করি 0 to 5, এই গ্রেডগুলা কমে আসে। মাসেলের পরে বিভিন্ন লেয়ার থাকে, পিছনে ফ্যাসা থাকে, ডিপ ফ্যাসা থাকে, তারপরে লিগামেন্ট থাকে। আমাদের এই যে আমরা ভিতরে যে ক্যানেলের এখানে লঙ্গিটিউডিনাল লিগামেন্ট থাকে, এই লিগামেন্টগুলো দুর্বল হয়ে পড়ে, এবং আস্তে আস্তে লিগামেন্টগুলোর পরে স্ট্রেস পড়তে থাকে। এই দীর্ঘ সময় যখন এই যে ক্রিয়া বিক্রিয়া এবং প্রদাহ, ইনফ্লামেশন হতে থাকে ডিউ টু ভুল অ্যাক্টিভিটিস এর কারণে, তখন আস্তে আস্তে এগুলো ফাইব্রোসিস হয়ে যায়, শুকিয়ে যায়, এবং এই লিগামেন্টগুলো ফেটে যেতে পারে, ফেটে যায়। এবং ডিস্কের যে সারপাশে যে আমি বলছিলাম যে ফাইব্রোসাস, অ্যানিউলাস ফাইব্রোসাস, যেটা ডিস্ককে জেলিটাকে ভিতরে ধরে রাখতে সহায়তা করে, এই ফাইব্রোসাস জিনিসগুলো আস্তে আস্তে শুকিয়ে আসে। তখন যখন মানুষ কোনো কারণে একদিন হয়তো একটু পড়ে গেল বা একটু সামনে ঝুঁকে একটা ভারী কিছু টান দিল, তখন ওই যে ফাইব্রোসাস যেহেতু শুকিয়ে গেছে, তার মেটেরিয়ালসগুলো সে তার যে স্ট্রাকচার বা কেমিক্যাল স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়, তখন ফেটে যায়। ফেটে গিয়ে ডিস্কটা
বের হয়ে আসে। আচ্ছা। এটি হচ্ছে মোস্ট অফ দ্য কারণ, জি আচ্ছা। আর্গোনমিক্যাল বা পেশাগত ভুলের কারণে হয়ে থাকে, পাশাপাশি আরো বিভিন্ন কারণে হতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করতে চাচ্ছি, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। দর্শক, সময় হয়ে গেল ফার্স্ট এইড থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতি শেষে আবারও আমন্ত্রণ ফার্স্ট এইডে। আমরা কথা বলছিলাম পিএলআইডি বা ডিস্ক প্রোলাপস কি ও চিকিৎসা নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, আমরা তো বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে যেরকমটা আমরা জেনে এসেছি, পিএলআইডি তো দেখা যায় অনেক ক্ষেত্রেই আমরা রোগীদের কাছে কমপ্লেইন পাই যে কোমরে হয়ে থাকে। সেটি কি শরীরের অন্যান্য কোথাও হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, সেই বিষয়ে জানবো। ধন্যবাদ আপনাকে। আসলে এখানে পিএলআইডি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক। তা আমরা যদি লাম্বারটা বাদ দিয়ে দিই, প্রোলাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক, তাহলে ইন্টারভার্টেব্রাল ডিস্ক তো শুধু এই লাম্বারই থাকে না। হ্যাঁ, এটা তো একেবারে পুরো সিদ্ধারাটাতে হতে পারে, সেটা ঘাড়ে হতে পারে, পিঠে হতে পারে। আমরা সার্ভাইকাল বলি ঘাড়কে, পিঠকে ডরসাল স্পাইন বলি। মানে এনি জায়গায়, যে কোনো শরীরের ঘাড় থেকে কোমর পর্যন্ত সব জায়গায়, যে কোনো জায়গায় ডিস্ক প্রোলাপস হতে পারে। আচ্ছা, সেটি কি মহিলাদের বেশি হয়ে থাকে নাকি পুরুষদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে? এটা খুবই ইম্পর্টেন্ট আপনার কথা বলেছেন। এইটা আমরা আমাদের রোগীদের বয়স ভেদে দেখতে পাই বেশি। মানে বয়স ভেদে মহিলাদের একরকম আর পুরুষদের আর একরকম। সাধারণত ইয়াং মহিলা যারা বা কম বয়সী মহিলাদের এই রোগটা কম হয়, মানে আমাদের যে স্টাডিটা আছে, এবং ইয়াং পুরুষদের সেই তুলনায় বেশি হয়, ইয়াং পুরুষ। এর মূল কারণ ওই যে আবার বলছি যে পেশাগত কারণ। কারণ একটা ইয়াং পুরুষ তার অনেক কাজ করে, সে কিন্তু ফিজিক্যালি বিভিন্ন কাজ করে, তাকে মোটরসাইকেল চালাতে হয়, আপনার পারিবারিক বিভিন্ন কাজ, ভারী কাজগুলো সে করে। এবং পেশাগত কাজে যদি সে একজন শ্রমিক হয়, সে যদি একজন কৃষক হয়, তাকে ভারী ভারী বোঝা নিতে হয়, অনেক কাজ করতে হয়। সেই তুলনায় মহিলারা, ইয়াং মহিলাদের এই কাজগুলো কম তুলনামূলক। বাট আমরা যখন কম্পারেটিভ স্টাডি দেখি, বয়স বাড়ার সাথে সাথে যখন সেটা মহিলাদের বয়স বাড়তে থাকে, ধরেন 40-50 বছর বয়সে গিয়ে, তখন মহিলাদের সমস্যাটা বেশি হয়ে যায় পুরুষের তুলনায়। মানে এখানে রিভার্স হয়। এর মূল কারণটা হচ্ছে বয়স যখন বাড়তে থাকে, মহিলারা যে ছোট ছোট কাজগুলা নিয়মিত করছে, পারিবারিক কাজ, সামনে ঝুঁকে ঝুঁকে কাজ, এই কাজ থেকে নিয়মিত মাইক্রো ট্রমা হয় স্পাইনে, ছোট ছোট আঘাত, এবং তাদের বয়সজনিত হরমোনাল ডেফিসিয়েন্সি তৈরি হয়। বিভিন্ন হরমোন জানেন আপনি, জি ফিমেল হরমোনগুলা, যেগুলা আমাদের হাড় ও জোড়া সুস্থ রাখতে সাহায্য করে মা বোনদের, তো এটা কিন্তু কমে যায় আস্তে আস্তে আস্তে। তখন তাদের এই অস্টিওপোরোসিস, অস্টিও আর্থ্রাইটিস, স্পন্ডাইলোসিস, এই সমস্যাগুলো অ্যাড হয়। তখন দেখা যায় যে তাদের ডিস্ক প্রোলাপস হওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যায় পুরুষদের তুলনায়। আচ্ছা আচ্ছা, তো এই পিএলআইডির আসলে ধরন বা টাইপস কি কি হতে পারে? পিএলআইডি আমরা ডাক্তারিভাবে কয়েকটা টাইপস আমরা পেয়ে থাকি। সেটা হচ্ছে, একটা হচ্ছে, আমি আবার একটু দেখাই আপনাকে, এই যে ডিস্কটা, এটা তো প্রোলাপস হয়েছে, আমি বোঝানোর জন্য বলেছি, কিন্তু এই ডিস্কটা প্রোলাপস হওয়ার পূর্বে ডিস্কটা ফুলে যেতে পারে, প্রদাহ হয়ে যেতে পারে। যখন সে বারবার আর্গোনমিক্যাল সেই স্ট্রেস হচ্ছে পেয়ে, মানে তারপরে কম্প্রেশন হচ্ছে ভুলভাবে, তখন সে প্রদাহ হয়। প্রদাহ হয়ে জেলিটা এক সাইডে চলে আসতে পারে। তো জেলি যখন আসে বেলুনের মতো, সে কি করে প্রেসার ক্রিয়েট করে, তখন এটা একটু ফুলে যেতে পারে। দিস ইজ ডিস্ক বালজিং, আমরা টাইপ 1 যেটা আমরা বলি। যদি ফুলে গিয়ে তখন তার আস্তে আস্তে এই ওয়ালটা ফেটে যায় এবং কিছু জেলি বের হয়ে আসে, সেটাকে আমরা বলি প্রোট্রিউশন বা ডিস্ক প্রোট্রিউশন। এবং এই ডিস্ক প্রোট্রিউশন যদি সিভিয়ার হয়, একেবারে বের হয়ে পুরা এই যে পিছনে যে কর্ড এবং ক্যানেল সব জায়গায় পুরাটা মেটেরিয়ালস বের এসে আসে, সেটাকে আমরা বলি এক্সট্রুশন, ডিস্ক এক্সট্রুশন। এবং লাস্ট স্টেজ আরেকটা আমরা বলি সিকুয়েস্টাম, মানে ক্যানেল স্টেনোজড হয়ে যায়। মানে ডিস্ক মেটেরিয়ালস ধরেন সে জায়গায় নিজের জায়গায় থাকে না, সে বের হয়ে যখন ক্যানেলে দীর্ঘদিন থাকে, আস্তে আস্তে শুকিয়ে যায়, ক্যানেলটা একেবারে স্টেনোজড হয়ে আসে। হ্যাঁ, সেটা হচ্ছে লাস্ট স্টেজ। আমাদের 4টা টাইপ আমরা সাধারণত পেয়ে থাকি। তাহলে কি কি ইনভেস্টিগেশনস বা পরীক্ষা নিরীক্ষা দিয়ে আপনারা আসলে এই সিদ্ধান্তে উপনীত হন যে রোগীর পিএলআইডি হয়েছে? প্রথমত আমরা রোগীর যে কমপ্লেইনটা কি, রোগী আমাদের কাছে আসলে কি সমস্যা নিয়ে আসছে, ওই অনুযায়ী আমরা ইনভেস্টিগেশনগুলা আপনার দিয়ে থাকি।
যদি রুগী বলে যে আমার কোমর ব্যথার সাথে ব্যথাটা পায়ের পায়ে দিকে চলে চলে যায়, বা স্যার আমি কিছুক্ষণ হাঁটার পরে হাঁটতে পারি না, একটু দাঁড়ালে আমি একটু বসলে একটু ফ্রি হয়, দেন আবার হাঁটতে পারি। আবার যদি রুগী বলে আমার পায়ের পাতা আমি নাড়াতে পারছি না, যদি রুগী বলে জি স্যার আমার কোমরে কোনো ব্যথা নেই, আমার দুই মাংসপেশি কাপ মাসেল বা পায়ের মাংসপেশি চাবানো কামড়ানো ঝিঝি অবশ শিরশির জাতীয়, অনেক সময় মনে হয় আমার পাটা কেটে ফেলবো, এই জাতীয় কিছু আপনার ক্লিনিক্যাল ফিচার বলি কমপ্লেইন। পাশাপাশি অনেক রোগীর ক্ষেত্রে কোমরে তীব্র ব্যথা হতে পারে, চলাফেরায় ব্যথাটা বেড়ে যায়, কাজকর্মে ব্যথা বেড়ে যায়, পারিবারিক কাজ করতে কষ্ট হয়, সামনে ঝুঁকতে গেলে ব্যথাটা তীব্র থেকে তীব্রতর হয়। এই কমপ্লেইন যদি আসে তখন আমরা আমাদের অ্যাসেস করি রোগীদেরকে। অ্যাসেসের মধ্যে একটা কমন অ্যাসেসমেন্ট সারা ওয়ার্ল্ডের ডাক্তাররাই জানে, SLR টেস্ট, স্ট্রেট লেগ রাইজিং টেস্ট। আমরা রোগীকে শুয়ে বলি যে আপনার পাটা একটা একটা করে উপরে উঠান। তো মোস্ট অফ দ্য PLID রোগী কিন্তু পা উঠাতে পারবে না, হয়তো একটা পারবে আর একটা পারবে না, বা একটু পারবে, ধরেন 5 ডিগ্রি 10 ডিগ্রি এভাবে পারবে, কেউ হয়তো 15 ডিগ্রি পারবে। এবং আমরা তার বিভিন্ন আপনার সেন্সরি মোটর ফাংশনগুলো দেখি, ওই অনুযায়ী আমরা যখন বুঝতে পারি হ্যাঁ সে PLID বা ডিস্ক প্রলাপসে আক্রান্ত, তখন সবচেয়ে বেস্ট আমাদের চয়েস অফ ইনভেস্টিগেশন MRI, ম্যাগনেটিক রিজোনেন্স ইমাজিং। এইটা সবচেয়ে বেস্ট। আমরা MRI ছাড়াও আমরা সময় এক্সরে তো আমরা ডাক্তাররা ফাইন্ডিংস পাই, বা সিটি স্ক্যানও পাই। এক সময় আমাদের মাইলোগ্রাম ছিল বাংলাদেশেও সারা ওয়ার্ল্ডে, এটা এখন প্রায় নাই বললেই চলে। ডায়াগনোসিসটা একটু রিস্ক আছে এবং কষ্টদায়ক, তো এটা এখন আর চলে না। এখন সবচেয়ে কমন আমরা যে ইনভেস্টিগেশনটা করে থাকি সেটা হচ্ছে MRI বা ম্যাগনেটিক রিজোনেন্স ইমাজিং। আচ্ছা স্যার, চিকিৎসা কি দিয়ে থাকেন রোগীদের এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে আসলে PLIDর চিকিৎসায় রিসার্চ বেস যে চিকিৎসাটা আসছে, প্রথম কথা হচ্ছে এটা দুইটা ট্রিটমেন্ট, একটা হচ্ছে কনজারভেটিভ আর একটা হচ্ছে অপারেটিভ। তো 90 to 95% রোগী কনজারভেটিভ চিকিৎসা আপনার ইমপ্রুভ হয়ে যায়। ধরেন আমি একটু আগে আপনাকে বলেছিলাম টাইপসগুলা, বালজিং, প্রোটিউশন, এক্সট্রুশন, সিকিস্ট্রাম। যদি প্রোটিউশন থেকে এক্সট্রুশন সিকিস্ট্রামে গিয়ে এবং ক্যানাল স্টেনোসড হয়ে যদি রোগীর ফুড ড্রপ হয়ে যায়, যদি রোগী প্রস্রাব পায়খানার ইনকন্টিনেন্সি বলে মানে ধরে রাখতে অসুবিধা বা বোধহীন হয়ে যায়, যদি রোগীর পা প্যারালাইসিস হয়ে যায়, আমরা বলি রেড সাইন। তো এই সাইনগুলো খুব কম, ধরেন 100টা রোগীর মধ্যে 3টা 4টা 5টা রোগীর হতে পারে। এই ক্ষেত্রে আমরা হয়তো অপারেশন আর্জেন্ট করে ফেলতে বলি। কিন্তু ওই যে 90 থেকে 95% রোগী আপনার অপারেশন বিহীন সুস্থ হওয়া সম্ভব। এই ক্ষেত্রে কিছুদিন আমরা রোগীকে বিভিন্ন ওষুধ দেওয়া হয়ে থাকে। রোগীকে সাধারণত 2 সপ্তাহ আমরা রেস্টে থাকতে বলি, যে কিছুদিন রেস্টে থাকেন, এবং কেন হয়েছে কারণটা আমরা বার করার চেষ্টা করি। রোগীকে শিখিয়ে দিই যে আপনি একজন ডেস্ক জব ওয়ার্কার, আপনার কম্পিউটারে ভুল হচ্ছে বসা, বা আপনার চেয়ারে বসার প্রবলেম হচ্ছে, বা আপনি একজন মধ্যপ্রাচ্য বা অন্য দেশে আমাদের লোক কাজ করছেন, আপনি ওখানে হয়তো ড্রাইভিং ভুলভাবে ড্রাইভিং করছেন, ওই ড্রাইভিংটা আমরা কারেকশন করি, কিছু ওষুধ, কিছু এক্সারসাইজ এবং কিছু রেস্ট। যদি এতেও রোগী না কমে, আমরা MRI দ্বারা কনফার্ম করি, দেন এটার মোস্ট অফ দ্য ট্রিটমেন্টই হচ্ছে ফিজিওথেরাপি ও পুনর্বাসন, মানে রিহ্যাব ফিজিও যেটা আমরা বলে থাকি, রিহ্যাবিলিটেশন। তো সেই ক্ষেত্রে রোগীকে কমপ্লিট হসপিটালাইজড করতে হয়, করে আমরা রোগীকে শুয়ে রাখি, রেস্ট, যেহেতু আগেও বলছি কনজারভেটিভ চিকিৎসা রেস্ট খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে কিছু মাসেল রিল্যাক্সিন, কিছু অ্যান্টি ইনফ্লামেটরি, কিছু সাপ্লিমেন্ট, অনেক সময় ভিটামিন ডি এগুলা দেওয়া লাগে। বাট এগুলো কোনো চিকিৎসার মূল চিকিৎসা না। মূল চিকিৎসা হচ্ছে রেস্ট উইথ ডিকম্প্রেশন। হোয়াট ইজ ডিকম্প্রেশন? এই যে ডিস্কটা বের হয়ে আসলো, এই সেই রগটাতে চাপ দিল, কর্ডকে চাপ দিল, তাহলে সে কি করলো? কম্প্রেসড করলো। সো আমরা এই কম্প্রেশনটা আমরা রিলিফ করব বাই ম্যানুয়ালি। বিভিন্ন উই হ্যাভ লটস অফ ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস, ধরেন আমাদের বিভিন্ন ডিকম্প্রেশন ইউনিট আছে, ওয়ান টাইপ অফ ট্রাকশানের বিভিন্ন প্রসিডিউর আছে, মেশিন আছে, ম্যানুয়ালি আছে। আমরা রুগী টু রুগী এই রুগীকে শুয়ে রেখে এটা ডিকম্প্রেস করি ট্রাকশান দিয়ে। যখন দুইটা ভার্টেব্রার গ্যাপ তৈরি হয়, এটা কিন্তু এই ডিস্কটা কিন্তু আপনার জেলি টাইপ সাবস্টেন্স এবং ইলাস্টিক টাইপ সাবস্টেন্স, সে কিন্তু আবার রিকয়েলিং হয়, মানে সে আবার তার নিজের জায়গায় ফিরে আসে। পাশাপাশি ওই যে বলেছিলাম যে মাসেলগুলা দুর্বল হয়ে আসে, এগুলাকে আমরা বিভিন্ন স্ট্রেংথেনিং এক্সারসাইজ করাই পাওয়ার বাড়ানোর জন্য, রোগীকে আর্গোনমিক্স শিখাই এবং বিভিন্ন ইলেকট্রোথেরাপি দেই লোকালি যেখানে প্রদাহ হয়েছে।
আপনি মুখে যদি ব্যথার ওষুধ দেন আমার কিডনিতে যাবে, লিভারে যাবে, আমার পুরো সিস্টেমিক সার্কুলেশনের সমস্যা হবে, আমার পেটে আলসার ইরোশন হতে পারে। সেটা না করে আমরা এখানে বিভিন্ন প্রদাহ কমানোর ইলেকট্রোথেরাপি পাশাপাশি দিয়ে থাকি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কাছ থেকে আসলে এই বিষয়ে আরো অনেক কিছু জানার ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য হয়তো সম্ভব হয়নি। আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে পিএলআইডি বা ডিস্ক প্রোলাপস সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। আপনারা জানতে পারলে আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।